হাইকোর্ট একটা রায় দিয়েছে যে ওই পুরনো 56% যা ছিল সেটা বহাল থাকবে, এবং সুপ্রিম কোর্টে গেছে তারপরে বিষয়টা, এবং ছাত্রদের একাংশ, ছাত্র নেতৃত্বের একাংশ বলছে যে সুপ্রিম কোর্টে যখন গেছে আমরা অপেক্ষা করব, আমরা দেখব, বিচার ব্যবস্থায় আমাদের আস্থা আছে ইত্যাদি। কিন্তু তারপরেও ভিপিএন ব্যবহার করে কিছু লোক কিছু মেসেজ পাঠাচ্ছে। আমি আজকে একটা মেসেজ করলাম, সেটা হচ্ছে সিলেট মুক্ত, সিলেট আমরা দখল করে ফেলেছি, বাংলাদেশের বিজয় অভিযান সিলেট থেকে শুরু। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের 56% কোটা রয়েছে। এই 56% কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে 30%, অন্যান্য পিছিয়ে পড়া মানুষ এবং মহিলাদের জন্য রয়েছে, পাহাড়ি জনজাতিদের জন্য রয়েছে, যারা বিকলাঙ্গ তাদের জন্য রয়েছে, এবং যারা ট্রান্সজেন্ডার তাদের সব মিলিয়ে 56% কোটা রয়েছে। এই কোটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। যেভাবে ছাত্র ছাত্রীদের প্রতিবাদের যে মিছিল রক্তাক্ত হয়েছে তা চোখে দেখা যায় না। যেভাবে ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালানো হয়েছে তা একেবারে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা অসমর্থিত সূত্রে খবর পেয়েছি যে 150 জনের ওপরে মৃত্যু হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত দেশটিকে ব্ল্যাকআউট করা হয়েছে, এবং গত শুক্রবারে সন্ধ্যা থেকে জারি হয়েছে কারফিউ। এরকম পরিস্থিতিতে আজ রবিবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল গোটা বাংলাদেশ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই কোটা সংস্কারবাদীদের পক্ষে রায় দিয়েছে। এ নিয়ে আমরা আলোচনায় আসব। কিন্তু বাংলাদেশের এই যে গোটা বিষয়টাই এমন উত্তাল হয়ে উঠেছে, নিছক কোটা সংস্কারের জন্য কি এটা হয়েছে, না এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, কোনো রাজনৈতিক শক্তির অঙ্গুলি হেলন? এই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের মধ্যে কথা বলতে এসেছেন আপনাদের সুপরিচিত কাঞ্চন মুখোপাধ্যায় এবং অধ্যাপক সুধাকর সর্দার। কাঞ্চনদা, এই যে কোটার বিরুদ্ধে যেভাবে বাংলাদেশে আন্দোলন হলো, তাতে আমরা দেখলাম ছাত্র ছাত্রী যুব সমাজের সাথে সাথে কিছু রাজনৈতিক পার্টি, বিশেষ করে বিএনপি এবং জামাত নামে একটি সংস্থা, তারাও যুক্ত হয়ে পড়েছে এবং তারা ভয়ঙ্করভাবে উৎসাহিত হয়েছে। এই যে গোটা বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো, সেটা কি শুধু কোটার বিরুদ্ধে আন্দোলন, না এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? কাঞ্চন মুখোপাধ্যায়। ধন্যবাদ শরদিন্দু। একটা খুব প্রাসঙ্গিক বিষয় আলোচনায় আনার জন্য এবং একটা সুন্দর ভূমিকার জন্য। কয়েকটা প্রশ্ন আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে না, মনে হচ্ছে এর ভেতরে জটিলতা আছে। প্রথমত, ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে সেটা আমরা দেখেছি, আমরা মিডিয়ায় দেখেছি, একদম মেইনস্ট্রিম মিডিয়ায় দেখেছি, টিভিতে দেখেছি, ছাত্র এবং ছাত্রীরা অংশ নিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যখন ছাত্রছাত্রীরা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া রাস্তায় নামে,
সেই আন্দোলনের রাশ তারা কতক্ষণ নিজেদের হাতে রাখতে পারে। এটা আমরা সারা পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন অংশে বারবার দেখেছি যে এগুলো হাইজ্যাক হয়ে যায়। এবার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা রাস্তায় নেমেছিল, আমরা টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়া যতদিন চালু ছিল তাদের লেখা পড়েছি, তাদের রিয়াকশন, তাদের বিভিন্ন বিষয়ে তাদের প্রতিক্রিয়া দেখেছি। তাদের মধ্যে একটা প্রচন্ড রাগ, প্রচন্ড ক্ষোভ আমরা দেখেছি। এটা কেন? এটা কি শুধু কোটার জন্য? বিষয়টা যখন কোর্টের কাছে আছে, হাইকোর্ট একটা রায় দিয়েছে যে ওই পুরনো 56% যা ছিল সেটা বহাল থাকবে, এবং সুপ্রিম কোর্টে গেছে তারপরে বিষয়টা, এবং ছাত্রদের একাংশ, ছাত্র নেতৃত্বের একাংশ বলছে যে সুপ্রিম কোর্টে যখন গেছে আমরা অপেক্ষা করব, আমরা দেখব, বিচার ব্যবস্থায় আমাদের আস্থা আছে ইত্যাদি। কিন্তু তারপরেও ভিপিএন ব্যবহার করে কিছু লোক কিছু মেসেজ পাঠাচ্ছে। আমি আজকে একটা মেসেজ পড়লাম, সেটা হচ্ছে সিলেট মুক্ত, সিলেট আমরা দখল করে ফেলেছি, বাংলাদেশের বিজয় অভিযান সিলেট থেকে শুরু হলো। একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে সিলেট এক সময়কার সুফি চর্চার কেন্দ্র, উদার সিলেট। কিন্তু গত বেশ কিছু বছর ধরে, এক দশকের বেশি সময় ধরে সিলেট হচ্ছে জামাতিদের ঘাঁটি। এই ভূগোলটা একটু বোঝার দরকার আছে যে এই আন্দোলনটা শহরে হচ্ছে, গ্রামের প্রভাব নেই। আমার বাড়ি গ্রামে, এখানে আমরা কিছু দেখছি না, কিন্তু আমরা শহরে যাচ্ছি না। বোঝা যাচ্ছে কাদের হস্তক্ষেপ, কেননা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা গ্রামাঞ্চলেও আছে। এবার ছাত্রছাত্রীদের মধ্যে এই ক্ষোভ কেন, আমি এই প্রশ্নটা তুলেছিলাম। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে এই সদ্য যে ইলেকশন হয়ে গেল বাংলাদেশে, তার আগের ইলেকশন যখন হয়, সেটা সম্ভবত 16 সাল, আর ঠিক আগে 1-2 মাস আগে আমি বাংলাদেশে গেছিলাম। একজন ট্যাক্সি চালক, তিনি আমাদের ঢাকা থেকে সাভার নিয়ে গেলেন। আমরা রাষ্ট্রীয় স্মৃতিসৌধ দেখতে গেছিলাম, মুক্তিযুদ্ধ সংগ্রহশালা, এবং সেখান থেকে আমরা ঢাকা ফেরত এলাম। এই সময়টা তার সঙ্গে নানা কথাবার্তা গল্প হলো। তিনি একটা প্রশ্ন করলেন, সাভার তখন আমরা সাভার পৌঁছে গেছি এবং ফিরছি, তখন তিনি বললেন যে আপনারা তো অন্য দেশ থেকে আসছেন, বুঝতে পারছেন এদেশে ভোট আসছে। আমি বললাম হ্যাঁ, চারদিকে ব্যানার পোস্টার দেখছি। বলল একটি বিশেষ দল, শাসক দল ছাড়া আর কারোর ব্যানার পোস্টার দেওয়াল লিখন দেখলেন? আমি স্বীকার করলাম নেই। বললেন হ্যাঁ, আমাদের এখানে দেওয়াল দেখলে বুঝতে পারবেন ভোটটা কিভাবে হয়। প্রশ্নটা এইখানে যে একটা গণতান্ত্রিক পরিসর দিতে হয়, ছাত্রছাত্রীরা বারবার প্রশ্ন করে, সেটাই তাদের কাজ। তারা দুনিয়াটা শিখতে চায়, দুনিয়াদারি শিখতে চায়, একদম সে একদম প্রশ্ন করবে। এবার সেই প্রশ্নটা আমার যদি পছন্দ না হয়, আমি তাকে যদি গায়ের জোরে মুখ বন্ধ করে দিই, তাহলে সে হয়তো সামনাসামনি প্রশ্ন করে না, কিন্তু সে হাতে পাথর পেলে ছুঁড়ে মারে, তার মধ্যে এই ক্ষোভটা তৈরি হয়। তো এইটা হচ্ছে সমস্যা, যে পরিসরটা পেলে তারা তাদের প্রশ্নগুলো তুলতে পারতো, বিরোধী মতগুলো বলতে পারতো, তাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে পর্যন্ত সেই পরিসরটা দেওয়া হয়নি। সেখানে হেলমেট মাথায়, লাঠি হাতে গুন্ডা বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে, এই পরিসরটা তাকে দেওয়া হয়নি। উল্টো প্রতিক্রিয়া যখন শুরু হয়েছে, পাল্টা মার, তখন ওই হেলমেট খুঁজে খুঁজে তাদের অকথ্য লাঠি পেটা করছে ছেলেমেয়েরা।
এটা একদিনে হয়নি। এটা শুধুমাত্র কোটা সংস্কার হবে কি হবে না এই প্রশ্ন থেকে হয়নি। এই ক্ষোভটা গণতান্ত্রিক পরিসরের অভাবে হয়েছে, এটা মেনে নিতে হবে। দ্বিতীয় যেটা, যখন বিষয়টা সুপ্রিম কোর্টে আছে এবং রবিবার শুনানি হবে, এবং শুনানিটা এরকম তাৎক্ষণিক যে শুনানি হলো, রায় বেরিয়ে গেল, তারিখ দেওয়া হলো না যে আচ্ছা পরের শুনানি 1 সপ্তাহ বা 1 মাস পরে হবে। আজকেই আমরা জানতে পারলাম যে রায় বেরিয়ে গেছে, তারা সংস্কারের পক্ষে। এই মাঝখানের সময়টা, শুক্রবার থেকে রবিবার, এই সময়টায় কারা রাস্তায় থাকলো? একটা ছাত্র নেতৃত্ব একটা আশঙ্কার কথা বলেছিলেন বৃহস্পতি শুক্রবারের আগে, সেটা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে তোমরা যখন রাস্তায় থাকবে এবং ওরা পেটাবে, তোমাদের যেন ছাত্র বলে চেনা না যায় সেই ব্যবস্থা ওরা করছে। ফলে ছুটির দিনে যে কোনো সময় রাস্তায় থাকলে ইউনিফর্ম পরে থাকো, গলায় আইডেন্টিটি ট্যাগ ঝুলিয়ে রাখো যাতে তোমাকে ছাত্র বলে চেনা যায়। আমরা যে জনতার ছবি দেখলাম, তারা এই অর্থে তারা কি ছাত্র? এহাত হতে শুরু করেছিল এবং সেই সলতে পাকানোর কাজটা কিন্তু অনেক আগে থেকে চলছিল, হঠাৎ নয়। এই যে কেউ কোর্টে গেল কোটা ব্যবস্থা চ্যালেঞ্জ করে, এবং তারপরে এই প্রসেসটাকে দীর্ঘায়িত করা হলো, এইটা পুরোটাই এখন মনে হচ্ছে এই পুরোটাই একটা গেম প্ল্যান, এই পুরোটাই একটা পরিকল্পনার মধ্যে ছিল। মূলত মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নামলো যখন, ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করলো যখন, তারা বলল সব কোটা তুলে দাও। সব কোটার মধ্যে কি ছিল? সব কোটার মধ্যে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা যাকে এদেশে ট্রাইব বলি, তাদের কোটা তুলে দাও। শারীরিক ভাবে যাদের কিছু বিশেষত্ব আছে তাদের কোটা তুলে দাও, মহিলাদের কোটা তুলে দাও, তুলে দাও, একেবারে তাই। এটা হচ্ছে আমার আবার মনে হয় যে ওই ক্ষোভ রাগ অত্যন্ত বেশি হলে আমাদের যুক্তি কাজ করে না, সেই রকম একটা এক্সট্রিমে চলে গেছিল এই দাবিগুলো। সব কোটা তুলে দাও, একজন যদি দোষ করে থাকে পুরো পাড়ার লোককে ধরে পেটাও, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড, এবং এটা ওদের ঠান্ডা মাথায় বুঝতে হবে, লোকেদের বোঝাতে হবে। আপনি যেটা বললেন যে সরকার যদি দীর্ঘদিন ধরে মানুষের দাবিকে দাবিয়ে রাখে, তখন মানুষের হাতে ঢিল থাকলে সে ঢিল ছুঁড়ে মারে। শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ আছে, এটা বোঝা যাচ্ছে, ক্ষোভ আছে। সমস্যাটা হচ্ছেই তার প্যারালাল আমরা এদেশে দেখেছি, সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের মোকাবিলা করছে কেউ নরম হিন্দুত্ববাদ দিয়ে। এটা কি সম্ভব? তাহলে উগ্র হিন্দুত্ববাদীরা বলবে যে ওটা আমাদের জয়, এখন এদেরও রথযাত্রা বার করতে হচ্ছে। একদম তাই। বাংলাদেশের অবস্থাটা ঠিক তাই। জামাত যে কাজটা করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, এবার শাসক দলে স্থানীয় ক্যাডার তারা সেই কাজটা করে দেয়। মন্দিরে গিয়ে মূর্তি ভাঙলো, দুটো ঘর জ্বালালো, জ্বালিয়ে একটা এই পরিস্থিতি তৈরি করলো লোককে টেরারাইজ করার, যাতে উৎসবের মরশুমটায় তারা ঘরে বন্দি থাকে। এটাকে কি আমরা নরম সাম্প্রদায়িকতা বলবো? নরম গরম বলার দরকার নেই, এটাও সাম্প্রদায়িকতা। যার ভেতরে এই সাম্প্রদায়িকতার বীজ আছে, যার চিন্তায় সাম্প্রদায়িকতার বীজ আছে, তার নেতা নেত্রীরা যত বড় বড় ভাষণ দিক ঢাকা থেকে, তারা সাম্প্রদায়িকতাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে না, এটা পরিষ্কার। সোশ্যাল মিডিয়ায় একটা আন্দোলন চলছিল, সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া,
একেবারে তাই, ভারতীয় পণ্য বয়কট, পণ্য বয়কট করো। তো কারা করছে এটা, কারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে? আরে সেটা যদি করা হয় তাহলে বাংলাদেশি পণ্য এখানে ঢুকতে পারবে না, সেইটা নিয়ে তাদের চিন্তা নেই। তাদের হচ্ছে ওই একটা উস্কে দেওয়া। বরিশালে যেখানে বাংলাদেশের সমাজবাদী পার্টি, সমাজবাদী দল আসাদ, যেখানে যথেষ্ট শক্তি রাখে, এই ডক্টর মনীষা চক্রবর্তী মেয়র পোস্টের জন্য লড়াই করে, আমরা সেখানে কি ঘটছে তার খবর পাই না, সেটাকে অন্ধকারে রেখে দেওয়া হয়। ছাত্র যুবদের মধ্যে গান তৈরি হচ্ছে, আমি রাজাকার, আমি রাজাকার। এই রাজাকার শব্দটা আন্দোলনকারীরা তাদের মুখে বসাচ্ছে কেন? প্রধানমন্ত্রীর ওই বক্তৃতা থেকে, যে তাহলে কি রাজাকারদের সংরক্ষণ দেওয়া হবে? তার জবাবে আন্দোলনকারীদের সমর্থক কেউ কেউ বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিন। বরং আপনি এইটা দেখুন, রাজাকার যারা ছিল তাদের পরিবারের কেউ যেন কখনো কোনো সরকারি চাকরি না পায়, কেননা এরা দেশদ্রোহী। এটা একটা সলিউশন। কি কাণ্ড! তার মানে বুঝতে হবে যে, এটা যদি কেউ বলে, বুঝতে হবে যে আজকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা কিছু জানে না। সুধাকর, বাংলাদেশের এই ভয়ঙ্কর উত্তাল একটা সময় চলছে কোটার বিরুদ্ধে। কোটার বিরুদ্ধে মানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা, অন্যান্য পিছিয়ে পড়া মহিলা এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের জন্য 10% কোটা, পাহাড়ি জনজাতি যারা তাদের জন্য 5% কোটা, যারা বিকলাঙ্গ, এরকম ভাবে 56% কোটা বাংলাদেশে রাখা হয়েছিল 1972 সাল থেকে, মুজিবুর রহমানের সময়ের পর থেকে। 71-এ স্বাধীন হয়, 72 থেকেই এই কোটা সিস্টেমটা ধীরে 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 বাড়তে থাকে। তো সেই কোটা সিস্টেমটার বিরুদ্ধে যখন ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলেছে যে এর সংস্কার করতে হবে, কারণ হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে এই কোটা 56% কোটা চালু থাকবে, সেটা চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে এবং সংস্কার চেয়ে চ্যালেঞ্জ করা হয়। আজকে যদিও রায় দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে কোটাকে সামনে রেখে এই ভারতের সংরক্ষণ বিধি রয়েছে, সেই সংরক্ষণ বিধির বিরুদ্ধে স্লোগান তুলছে এখানে যারা র্যালি করছে তাদের একাংশ। বাংলাদেশের কোটা সিস্টেম আর ভারতবর্ষের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যা অনুপাতে ভাগিদারি, এই তত্ত্ব কি এক তত্ত্ব? আমি কদিন ধরে লক্ষ্য করছি যে ভারতবর্ষের যে সংবাদ মাধ্যমগুলো, সেগুলো ওই মানে কিছু একটা, যেমন আমাদের দেশের রাজনৈতিক প্রতিনিধিরা, বিশেষ করে শাসনে যারা রয়েছে আর কি, তারা কিছু একটা দুর্যোগের সুযোগ খোঁজে। একটা দুর্যোগ আসলেই সেটাকে নিজেদের সুযোগে কাজে লাগায়। তো এরকম একটা অন্যের দেশের দুর্যোগকে আমাদের দেশের সংবাদ মাধ্যম সেই রকম ভাবে একটা সুযোগের সদ্ব্যবহার করার কাজে লেগেছে। আমি কদিন ধরে লক্ষ্য করছি বিভিন্ন সংবাদপত্রে লেখাটা এমন ভাবে, মানে জাস্ট হেডিংটা এরকম হচ্ছে, কোটার বিরুদ্ধে আন্দোলন, সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন। মানে এই জিনিসটা মাথার মধ্যে গোয়েবেলসের থিওরির মতো ঢোকানো হচ্ছে রিপিটেডলি, বলে 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 যে এটা হচ্ছে একেবারে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন। তো প্রথমত আমার যেটা বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের যে সংরক্ষণ আর পৃথিবীর অন্যান্য দেশ, সারা পৃথিবীতে সংরক্ষণ ব্যবস্থা আছে। আর এটা বিশেষত সংরক্ষণ নয়, ভারতবর্ষের সংরক্ষণের সঙ্গে অন্যান্য দেশের সংরক্ষণের, বিশেষত বাংলাদেশের ওই যে মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, দুটো তফাৎ আছে। আমি প্রথমে দুটো ভাগে ভাগ করি। ভারতবর্ষের সংরক্ষণ, যদিও এটা সংরক্ষণ নয়, এটাকে বলা হচ্ছে প্রতিনিধিত্বের সুনিশ্চিতকরণ। মানে ভারতবর্ষের যে সমস্ত ক্ষেত্রে শিক্ষা, চাকুরি, রাজনৈতিক ক্ষেত্রে
এটা হচ্ছে বহু ভাষাভাষী, বহু সাংস্কৃতিক, বহু বর্ণ, বহু ধর্মের একটা দেশ। তো সমস্ত ক্ষেত্র থেকে যাতে সমস্ত ক্ষেত্রে প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা যায়, তার জন্য এটা প্রতিনিধিত্বের সুনিশ্চিতকরণের একটা শিডিউল, যার জন্য বলা হচ্ছে শিডিউলড কাস্ট বা শিডিউলড ট্রাইব। যাই হোক, ভারতবর্ষের সংরক্ষণ বা প্রতিনিধিত্বের যেটা কথা বলা হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা মাথায় রেখে। এইটা প্রথম বুঝতে হবে। এসসি, এসটি, ওবিসি এই তিনটেকে ধরলে আমরা যখন 85% ক্রস করে যাচ্ছে, তখন এই যে কোটা, আমি কথাটা পপুলার টার্মে যদি ধরেও থাকি, তাহলে এটা কি হচ্ছে না, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্বের সুনিশ্চিতকরণ এখানে নিশ্চিত করার জন্য এই কোটা বা রিজার্ভেশনের কনসেপ্টটা আনা হয়েছে। ওয়ারাস অন্যান্য দেশে কি হচ্ছে, রাইট ফ্রম আমেরিকা, জাপান, ইসরায়েল, আমি দেখছিলাম অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ফ্রান্স, এই সমস্ত উন্নত দেশগুলোতে সেখানেও যে রিজার্ভেশন রয়েছে, সেই রিজার্ভেশনটা কোথায় না, সেখানে বিশেষ করে এই বাংলাদেশের যে এথনিক মাইনরিটিসদের কথা বলা হয়েছে, হ্যাঁ, এই যে নৃতাত্ত্বিক ভাবে যারা একেবারে সংখ্যালঘু এবং উইমেন, এই মহিলাদের সংরক্ষণের ব্যাপারটা। তারপরে রয়েছে কি ওই ডিফারেন্টলি এবেল, শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য একটা কনসেপ্ট আনা হয়েছে। মহিলাদের সংরক্ষণের ব্যবস্থাটা একেবারে সেই এতেও ছিল আমেরিকাতে দেখছিলাম 1876 বা 77 সাল থেকে এই অ্যাফার্মেটিভ অ্যাকশনের কনসেপ্টটা চলে আসছে। তো আমি আবার একটু পরিষ্কার করি যে অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষের সংরক্ষণের তফাৎ হচ্ছে, ভারতবর্ষের সংরক্ষণটা মেজরিটি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে লাগু করা হয়েছে। অন্যান্য দেশে সংখ্যালঘু মানুষ যারা, বিশেষ করে এথনিক মাইনরিটিস, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, রেসিয়ালি সংখ্যালঘু বা মহিলাদের যারা তাতে করে যারা মানে বৈষম্যের শিকার না হয়, তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এবারে বাংলাদেশের কথায় আসি। বাংলাদেশের যে সংরক্ষণটা, সেটা তো আপনি আগেই বলেছেন যে 30% হচ্ছে এই মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য সংরক্ষিত, 10% উইমেন, 10% ডিস্ট্রিক্টস বেসড অন পপুলেশন, 5% এথনিক মাইনরিটিস, 1% পিপল উইথ ডিসেবিলিটিস। ওখানকার যারা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনটা করছে, প্রথম যারা শুরু করেছে, তারা কিন্তু পুরোপুরি এটার বিরুদ্ধে নয়, তারা কিন্তু সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে না, তারা শুরু করেছিল সংরক্ষণের সংস্কারের পক্ষে আন্দোলন। অর্থাৎ এই সংখ্যাটাকে একটা কমিয়ে আনা হোক এমন একটা জায়গাতে। আর ভারতবর্ষের যে সংরক্ষণ, সেটা কি রকম, ভারতবর্ষের সংরক্ষণ যাতে বৈষম্যের শিকার না হয়ে থাকে, এই এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি, হ্যাঁ, তারা যাতে বৈষম্যের শিকার না হয়ে থাকে, তার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওয়ারাস এই ওখানকার যে বৃহত্তম অংশের সংরক্ষণ, অর্থাৎ 30%, ওই যে সংরক্ষণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, সেটা কিন্তু একটা পুরস্কার স্বরূপ আমরা ধরে নিতে পারি, বা বলা যেতে পারে হয়তো তারা কেউ আহত হয়েছে বা নিহত হয়েছে, তার একটা ক্ষতিপূরণের জন্য। যেমন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এইভাবে চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা নেই। তো ভারতবর্ষের সংরক্ষণটা কি, যাতে মানুষ বৈষম্যের শিকার না হয়ে থাকে, প্রত্যেকের প্রতিনিধিত্ব সুনিশ্চিতকরণ হয়ে থাকে, তার জন্য। আর বাংলাদেশের ওই যে কটা সংরক্ষণের তালিকা রয়েছে, তার মধ্যে 30% যে সংরক্ষণ, সেটা কিন্তু বৈষম্যের জন্য নয়, সেটা কিন্তু পুরস্কার স্বরূপ বা কিছুটা হলেও ক্ষতিপূরণের জন্য। তো সেটা যদি যে পার্সেন্টেজটা 30% এবং নাতি পুতি পরপর চলে আসবে, সেটা কিন্তু কতটা যুক্তিগ্রাহ্য সেটা তাই বুঝবেন, তার জন্য আন্দোলন করছেন। আমি এটা এই পর্যায়ে আমি শেষ করব এই কথা দিয়ে, যে ওখানকার যে আন্দোলনটা, সেটা হচ্ছে সংরক্ষণের সংস্কারের আন্দোলন, সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন নয়। কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যম এমন ভাবে দেখাচ্ছে যে ওটা সংস্কার মানে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন। আমি আরেকটা কথা দিয়ে শেষ করি, যে সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে
এই নারায়ণ ব্যানার্জির মতো কিছু মানুষ আপনি দেখছিলাম ফেসবুকে সব লিখেছে এই ব্যাপারটা, এবং তারা লিখতে গিয়ে বানান ভুল, অগোছালো লেখা ভর্তি, হ্যাঁ, মানে তারা তাদের মেধার পরিচয় দিচ্ছে ওইখানে। আমি একটা কথা বলি, সারা পৃথিবীর উন্নত দেশগুলিতে তারা গবেষণা করে দেখেছে যে যে সমস্ত ক্ষেত্রগুলোতে ডাইভার্সিটি মেনটেন করা হয় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে প্রোডাক্টিভিটি অনেক বেশি, আর যে সমস্ত জায়গাগুলোতে মনোলিথিক কালচার, একমাত্রিক সংস্কৃতি, একমাত্র বর্ণের মানুষ, একমাত্র ধর্মের মানুষ, একমাত্র ভাষাভাষী মানুষ এইখানে কাজ করবে, অন্য কেউ করবে না, সেখানকার প্রোডাক্টিভিটি কম। সেই জন্য আমেরিকা থেকে শুরু করে জাপান, ইসরায়েলের মতো দেশেও, ইসরায়েলে আরব যারা হচ্ছে ইসরায়েলের সিটিজেনশিপ নিয়েছে, যারা কালো মানুষ, যারা ইসরায়েলের সিটিজেনশিপ নিয়েছে, তাদের জন্য সেখানে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কেননা তারা দেখেছে যে যে সমস্ত ক্ষেত্রগুলোতে বৈচিত্র্য যত বেশি সেই সমস্ত ক্ষেত্রগুলো প্রোডাক্টিভ তত বেশি। আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং বলে দিয়েছে যে কত পার্সেন্ট কিভাবে দিতে হবে। একটা সংস্কৃতি, ভাষা, সেই থেকেই তো এই যে পিছিয়ে পড়া জনজাতি এগুলোকে চিহ্নিত করা হয়। আজকে রায়তে সেগুলো ধ্বংস হয়ে গেল। অর্থাৎ আমার মনে হচ্ছে এটা কোনো বৃহত্তর কনস্পিরেসির অঙ্গ। কারণ এইভাবে কোটার বিরুদ্ধে আন্দোলন করে যারা প্রকৃতপক্ষে ইউনাইটেড নেশন এবং ইউনেস্কো যাদের ভাষাকে, যাদের সংস্কৃতিকে, যাদের খাদ্য অভ্যাসগুলোকে একেবারে সংরক্ষিত করতে চেয়েছে, সেগুলো ধ্বংস করে দেওয়া হলো না। কাঞ্চনদা, একজন নৃতাত্ত্বিক হিসেবে আপনি কিভাবে একে দেখবেন? মুক্তিযোদ্ধাদের জন্য 5% এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ঠিক 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 আছে। আমার খুব সন্দেহ আছে যে 3 প্রজন্ম 4 প্রজন্ম পরে সেই পরিবারগুলি এখনো পর্যন্ত সহানুভূতি চাইছেন কিনা বা ক্ষতিপূরণ চাইছেন কিনা। যদি মেধার প্রশ্নে আসেন ওনারা, তাহলে কি তাদের পরিবারগুলোতে যথেষ্ট মেধা সম্পন্ন ছেলে মেয়ে নেই? তারাও মেধার দলে চলে যেত, আরো বেশি লাভ হতো তো তাদের। তাহলে তো 98% মেধার ভিত্তি হয়ে যেত। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইসলামিক, তার ফলে তার কোনো কাস্ট সিস্টেম নেই। ফলে যেটা হয় সেটা হচ্ছে এই দুর্বলতর শ্রেণী এবং যারা এই মেজরিটির বাইরে ছিল তারা অবহেলিত হতে থাকে, এবং অবহেলিত শুধু নয়, তাদের উপরে অন্য ধরনের চাপ আসতে থাকে, সেটা হচ্ছে কনভার্সন। আমরা সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বলছি এবং সঙ্গে চাপের কথা বলছি। আমাদের এক বন্ধু, আমার থেকে জুনিয়র একটি মেয়ে, সে শিলংয়ে ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি পড়ায়। সে গারোদের মধ্যে কাজ করেছিল। ভারতে এবং বাংলাদেশে দুদিকেই গারো আছে, খাসি আছে, সে গারোদের মধ্যে কাজ করেছিল। সে বলল যে যদি কোনো ভারতীয় গারোকে জিজ্ঞাসা করা হয় যে তোমার ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া কি, তখন সে বলবে ভাত, শুয়োরের মাংস বলবে। বাংলাদেশে গিয়ে এই প্রশ্নটা করলে সে বলবে ভাত এবং গরুর মাংস। তারও কিন্তু গরুও খায়, শুয়োরও খায়। একদম তাই তাই। ভারতে তার খাওয়ার প্রথম লিস্টে গরু কেটে দেয়, দিয়ে বলে ভাত, শুয়োরের মাংস। তারপরে একটু প্রশ্ন করলে এবং যদি দেখে যে এই লোকটা খুব বিপজ্জনক নয়, তখন বলে হ্যাঁ আমরা গরু খাই। আর বাংলাদেশে সে বলে যে গরু, শুয়োর আমরা খাই না। তারপরে করলে তখন বলে হ্যাঁ শুয়োর খাই। এই হচ্ছে চাপ। এইভাবে লোকে নিজের ঐতিহ্য পাল্টে ফেলে। আমরা তো তাদের শুধু ওই পুরনো পাকিস্তানে, সাবেক পাকিস্তানে নয়, ভারতেও লোকজনকে এই চাপে রেখেছি। তারা তাদের পুরনো খাবার দাবারের কথা বলতে গিয়ে 5 বার চিন্তা করে কার সঙ্গে কথা বলছি। চট্টগ্রাম পাহাড়, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল বলা হয়, চিটাগং হিল ট্র্যাক্স। সেখানে প্রচুর আদিবাসী সম্প্রদায় আছেন এবং তাদের মধ্যে একটা বড় নৃগোষ্ঠী, ওদের ভাষায় নৃগোষ্ঠী হচ্ছে চাকমা।
ঠিক, এবং আরো অনেকে আছে। আচ্ছা, পাকিস্তানি আমল থেকে শুরু হলো উন্নয়নের জোয়ার। চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এর মধ্যে একটা জায়গা বেছে নিয়ে এবার নদীর মুখ বন্ধ করে দেওয়া হলো, ড্যাম তৈরি করে দেওয়া হলো, দিয়ে পাহাড়ের একটা বিশাল অংশ জলের তলায় ডুবিয়ে দেওয়া হলো, তাপ্তাই লেক তৈরি করা হলো। এটা মানুষের তৈরি একটা লেক এবং এটা সম্ভবত মানুষের তৈরি এশিয়াতে সর্ববৃহৎ লেক। তার থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। ইলেকট্রিসিটি কত তৈরি হয় আমরা জানি না, কিন্তু চাকমাদের উৎখাত করে দেওয়া হলো। তাদের যেটা ভালো জমি ছিল নদীর ধারে নিচুতে, সেইখান থেকে তাদের উৎখাত করে দেওয়া হলো। চাকমারা মনের দুঃখে পাহাড়ের মাথায় গিয়ে বাস করতে শুরু করলো, যেখানে ওই রকম চাষের জমি নেই। ছন্নছাড়া হয়ে গেল তাদের জীবন। এবং একদল চাকমা তারা বন্দুক হাতে তুলে নিল। পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এবং তার ফলে ভারতে বহু সংখ্যক চাকমা শরণার্থী আছে, ত্রিপুরায় আছে, আরো নানা জায়গায়, এমনকি অরুণাচলে আছে, যেখানে স্থানীয় অধিবাসীদের সঙ্গে তাদের নিয়মিত ঝগড়াঝাঁটি এমনকি মারপিট লেগে আছে। অরুণাচলের আদিবাসীদের সঙ্গে ভালুকপং এলাকায় চাকমা শরণার্থী ক্যাম্পের বাসিন্দাদের। এই যে চাকমাদের এইভাবে মারা হলো, এবং তারপরে জেনারেল এরশাদ তিনি একটি প্রোগ্রাম ঘোষণা করলেন। সেটা হচ্ছে পাহাড় পিছিয়ে আছে, উন্নয়ন হচ্ছে না, পাহাড়িরা উন্নয়ন বিমুখ, এখনো সেই ঝুম চাষ করে, চাষবাস শিখছে না। তো এই দুদিক দিয়েই উন্নয়ন দরকার। ফলে আমরা সাধারণ বাঙালি কৃষককে পাহাড়ে নিয়ে গিয়ে বসাবো। ঠিক ঠিক। যে কোন জমিতে বসাবে? পাহাড়ের জমিতে। সে জমি এবার প্লেন্সের মানুষ কি বোঝে যে আমার আল দেওয়া থাকবে, এইটা জমি, এটা সীমানা, এইটা। পাহাড়ের মানুষ তো তা নয়। এই গ্রামের এতগুলো পাহাড় আছে, তার কোনোটাই তো সীমানা দেওয়া নেই। ওরা বললো এটা খালি জমি, এবং এরশাদের সময় নিয়ে গিয়ে ওই মানুষদের ওখানে বসানো হলো। এখনো তারা ওখানে বসে আছে। এবং ইন্টারেস্টিংলি তিনি পরবর্তীকালে ভোটে দাঁড়াতেন, তো ওখানে জেনারেল ছিলেন না, আর ভোটে দাঁড়াতেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তো তাকে ভোটের রাজনীতি সামলাতে হবে। ফলে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে যত বাঙালি কৃষককে নিয়ে গিয়ে বসানো হয়েছে তার অধিকাংশ হচ্ছে দিনাজপুর জেলা, এরশাদের কনস্টিটিউয়েন্সি। এই পাহাড়ি মানুষের কম্পেনসেশন হবে না, তাদের ক্ষতিপূরণ দরকার নেই, তাদের জন্য 1% সব নৃগোষ্ঠী মিলে, এবং এই নৃগোষ্ঠীর মধ্যে রাজবংশীয় আছে, সাঁওতালও আছে, মুন্ডাও আছে, এবং পুরো চিটাগং হিল ট্র্যাক্টস আছে, মিলে 1%। তার জমি দখল হয়ে গেছে, তার জীবিকা দখল হয়ে গেছে, শয়ে শয়ে মানুষকে মারা হয়েছে লড়াইয়ের নামে, দেশ রক্ষার নামে। মুক্তিযুদ্ধের যারা অংশ নিয়েছে তারা বংশ পরম্পরায় ক্ষতিপূরণ পাবে। পাহাড়ি মানুষ কি পাবে? তার এলাকা যে দখল হয়েছে এবং কাপ্তাই লেক তৈরি হয়েছে, এবং তারপর থেকে কি যে চলছে ভাবা যায় না। চিটাগং হিল ট্র্যাক্টসে বর্ষাকালে গ্রাম শুদ্ধ ল্যান্ডস্লাইড হয়ে চলে যাচ্ছে খাদে, এটা খুব স্বাভাবিক ঘটনা। ঠিক। এটা কিন্তু এই বাইরের লোক গিয়ে জমি দখল করার আগে এটা ছিল না। পাহাড়ের মানুষ জানতো পাহাড়ের জমি কিভাবে ব্যবহার করতে হয়। তারা ঝুমিয়া, তারা ঝুম চাষ করতো, তারা মাটি কাটতো না, তারা জানতো এই মাটি কাটলে মাটিকে ধরে রাখা যাবে না। দিনাজপুরের চাষি সেটা জানে না, সে গিয়ে প্রথমেই জমি কেটে ফেলেছে, কেটে পাহাড়ের গায়ে সমতল জমি তৈরি করার চেষ্টা করেছে, বাড়ি করেছে, রাস্তা করেছে। প্রতি বছর ভূস্খলন,
তাদের কম্পেনসেশন হবে না। কোটা বিরোধী সংস্কারের আন্দোলনের নামে জামাতিরা যে স্লোগান তুলেছিল তার পরিপ্রেক্ষিতেই মানুষগুলো তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, এই ছেলে মেয়েগুলো। অর্থাৎ এর প্রভাব, এই যে কোটা বিরোধী আন্দোলনের প্রভাব ভারতে কি পড়তে পারে? ভারতে পড়তে পারে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে বৈদেশিক যে সম্পর্ক, ফরেন রিলেশনশিপ, সেটার ক্ষেত্রে রয়েছে। দ্বিতীয়ত কাঞ্চনদা একটা সাইড আলোচনা করছেন, আমি আরেকটা সাইড আলোচনা করতে চাইছি। যেটা বললাম আর কি, যে বাংলাদেশের আন্দোলনের ব্যাপারটাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে এটা সামগ্রিকভাবে একটা কোটা বিরোধী আন্দোলন, সুতরাং ভারতবর্ষে সেই ব্যাপারটা শুরু হোক। বাংলাদেশের এই যে কথাটা বললেন, আমি একটা জায়গায় যেন স্লোগান দেখছিলাম কোন একটা ফেসবুকে, ওখান থেকে বলছে যে মানে যারা ভারতবাসী এখানে আছো তারা বাংলা ছাড়ো আর কি, ভারতবর্ষে এর প্রভাব যাতে আসুক সেই ব্যাপারে সংবাদ মাধ্যম একটা প্রচার তৈরি করছে, সেই রকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার মানে চেষ্টায় রয়েছে, নিয়োজিত রয়েছে। এবং দ্বিতীয়ত যেটা বললাম, যারা এই আন্দোলনটা করছে তারা কতটা দেশের স্বার্থ করছে জানি না। মানে শেষের দিকে কাঞ্চনদার মানে যেটা স্ট্যাটিস্টিকটা সাকসেসিভ দিলে নাকি, শুরুতে আন্দোলনটা যাদের হাতে ছিল শেষের দিকে আন্দোলনটা তাদের হাতে আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। আর ওদেশের একটা বৈশিষ্ট্য আমি এখন দেখছি, শেখ হাসিনাকে যে যতই যেভাবেই বলুন না কেন, শেখ হাসিনার মানে যত আন্দোলন ওনার সময় হয়েছে, এই কোটার বিরুদ্ধেও যখন আন্দোলন হয়েছে 2018 সাল থেকে 2008 সাল থেকে শুরু হয়েছে আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে উনি করেছেন কি, ওনার যে ছাত্রলীগ তাদেরকে ময়দানে নামিয়ে দিয়ে, ওই যেটা এখন কাঞ্চনদা বলছিলেন যে যাতে করে এদের ছাত্র হিসেবে চেনা যায় সেই জন্য তাদেরকে ইউনিফর্ম পরে থাকতে, উল্টোটাই করেছে ছাত্রলীগ। তারা ইউনিফর্ম ছাড়াই ক্যাম্পাসের মধ্যেই মানে এই সমস্ত আন্দোলনকারীদের মধ্যে বেদম প্রহার করেছে, যেটা আমরা দেখেছি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি, যেটা বিজেপির বা আরএসএস এর আন্ডারে রয়েছে, তারা যে কাজটা করেছিল সেই কাজটাই কিন্তু করছে ওই বাংলাদেশের মানে ছাত্রলীগ, মানে শেখ হাসিনার ছাত্রলীগ। তো ব্যাপারটা দেখুন এই যে ঘটে, এবং আস্তে আস্তে এটা কিন্তু তারপরে কি হলো না, ওরা উস্কে দিল, ওরা আক্রমণ করলো, তারপর যখন এটা চলে এলো এখন কিন্তু ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন এটা এমন ভাবে ভারতবর্ষের বিরুদ্ধেও একটা বিদ্বেষপূর্ণ স্লোগান দেয়া হচ্ছে যে সমস্ত ব্যাপার, এবং ভারতবর্ষের এই সমস্ত যারা শিক্ষার্থীরা বা যারা কর্মচারী ওখানে কাজ করতে গেছে তারা যে বিপদে পড়েছে, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির পক্ষেও কিন্তু একটা বিপজ্জনক জায়গা। এবং ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে, কেননা ওখানে যারা মেডিকেল কলেজগুলোতে পড়তে যায় তারা কিন্তু পশ্চিমবাংলার বেশিরভাগ ছাত্রছাত্রী। তো সেই জন্য এই দুটো ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ দুটো ক্ষেত্রেই কিন্তু এটা প্রভাবিত হতে পারে, একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। এবং আমি এই ফেজে আমি আমার আলোচনাটা শেষ করি যে ভারতবর্ষের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের এই দুর্যোগকে কাজে লাগিয়ে একটা উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যার বিরুদ্ধে আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। কাঞ্চনদা কি বলছেন এই বিষয়ে, যে যেভাবে কোটা, বাংলাদেশের কোটা বিরোধী বা কোটা সংস্কার বিরোধী নয় তো ওরা, এই যে আন্দোলনটা ভারতে যেভাবে মিডিয়াগুলো সংরক্ষণের বিরুদ্ধে উত্তেজনা তৈরি করছে, ভারতের যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিরুদ্ধে যে উত্তেজনা তৈরি করছে, সেটা কতটা প্রভাব ফেলতে পারে ভারতে? আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে মন্ডল কমিশন বিরোধী আন্দোলন বিভিন্ন ক্যাম্পাসে, এবং মূলত সেটা এবিভিপির মদতে হয়েছিল, এবং সেটা উত্তর ভারতের বিভিন্ন ক্যাম্পাসে। আমার জানা নেই পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে কোনো ক্যাম্পাসে এই আন্দোলন হয়েছে কিনা, হয়নি। এটা উত্তর ভারত কেন্দ্রিক ছিল, এবং উত্তর মধ্য ভারত যেখানে ওই এবিভিপির শক্তি সামর্থ্য একটু বেশি, সেই চেহারাটা আমরা দেখে নিয়েছি, তারা কতদূর যেতে পারে আমরা বুঝে নিয়েছি।
ফলে ওটা নিয়ে আমার মনে হয় না যে এরা এই হইচই করে একটা হাইপ তৈরি করে বিশেষ কিছু এগোতে পারবে। এটা এরা আগে চেষ্টা করে দেখেছে, এটা পারেনি, এবং লোকে এই তফাৎটা বোঝে। সাধারণ মানুষ, তাদের গাধা গরু ভাবার দরকার নেই, তারা এই তফাৎটা বোঝে যে ওই কোনো এক কালে ঘি খেয়েছিলাম, এখনো হাতে তার গন্ধ রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে যে দুই পক্ষের মধ্যে লড়াইটা চলছে, একটা পক্ষ কিন্তু এটা চাইছে, আজকে যেমন ভারতবর্ষে দেখছেন যে ভারতবর্ষের যারা শাসকের আসনে রয়েছে, তারা গান্ধী ফ্যামিলি সংক্রান্ত যা কিছু আছে আর পূর্বের যা কিছু ইতিহাস আছে সেটাকে মুছে ফেলার চেষ্টা করছে বর্তমান যে শাসক তাদের হেজিমনি আদায় করার জন্য। একই রকম ভাবে দেখবেন বাংলাদেশের এই আন্দোলনটাতে এই যে মুক্তিযোদ্ধার ইতিহাস, সেটাকে এই যে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে মুক্তিযোদ্ধার ইতিহাসটাকে তারা যদি মুছে দিতে পারে কোটার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তাদের একটা রাজনৈতিক ফায়দা আছে। এটা একটা আছে, এটা হলো যারা এইটার বিরুদ্ধে লড়ছে, মানে কোটার বিরুদ্ধে, তথাকথিত মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে লড়ছে, তাহলে মুক্তিযোদ্ধাদের ইতিহাসটা তারা কিছুটা হলেও মুছে দিতে পারবে, তাতে করে তারা কিন্তু রাজনৈতিক ফায়দা লুটতে পারবে। আবার অপোজিটে যদি দেখেন, এই যে ছাত্রলীগের কথা বললাম, শেখ হাসিনার কথা বললাম, এই যে কথায় কথায় আন্দোলন শাসকের বিরুদ্ধে গেলেই তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করে দেওয়া, ভারতবর্ষের শাসকদের দেখুন যে ভারতবর্ষের শাসকের বিরুদ্ধে কেউ কোনো কথা সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী হিসেবে, হ্যাঁ, টুকরে টুকরে গ্যাং বা দেশদ্রোহী হিসেবে ট্যাগ করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু চলছে। মানে দুটো দেশের সঙ্গে সে মিলটাও কিন্তু আপনি পাবেন। এতক্ষণ ধরে আপনারা আলোচনা শুনলেন, কারণ প্রতিবেশী একটি দেশে এরকম একটি আন্দোলন তৈরি হচ্ছে, তাতে আমরা একেবারে সীমান্তের এপারে বসে সেই আঁচটা পাচ্ছি, তাতে আমরা দুঃখিত হচ্ছি এরকম একটা পরিস্থিতির জন্য। সেই ক্ষেত্রে একটা সার্বভৌম দেশের আভ্যন্তরীণ আইন এবং আভ্যন্তরীণ নীতি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না। সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে সেই রায় চ্যালেঞ্জ হবে কিনা জানি না। যারা জনজাতি এবং যারা একেবারে দুর্লভ কিছুর অধিকারী, সেই সমস্ত মানুষ এই রায়ের ফলে তারা বঞ্চিত হবে। তারা জমি থেকে বঞ্চিত হবে, তারা ভাষা থেকে বঞ্চিত হবে, তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে, সমস্ত দিক থেকে বঞ্চিত হবে। এই রায় বাংলাদেশ সরকার কিভাবে নেবে আমাদের জানা নেই, হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা সেটা বুঝতে পারবো।